সেখান থেকে সেখান থেকে আবার তার এটা শুরু হলো। তো ফলে সে আবার ওই ব্যাক টু দ্য পয়েন্ট, সে আবার ওই যে বাড়িতে থাকার কারণে, টিটকারি শোনার কারণে, অবহেলা, অবজ্ঞা, অনাদরে সে স্ট্রেসে পড়ে গেছিল, সেই একই পরিবেশে যখন তাকে দিচ্ছেন, তখন তো আবার সেই একই অবস্থা, সে আবার স্ট্রেসে পড়ে যাবে। এখন কি করতে আমাদের, তাহলে আমাদের কি করা দরকার? আমাদের করা দরকার হচ্ছে চিকিৎসা, কাউন্সিলিং করার মাধ্যমে ডাক্তাররা, সাইকোলজিস্টরা সবাই সম্মিলিত প্রচেষ্টায় একজন ব্যক্তিকে যখন সুস্থ করলেন বা সুস্থ পর্যায়ে নিয়ে আসলেন, তখন তাকে সারা জীবন তার হাসপাতালে রাখবেন না, ক্লিনিকে রাখবেন না। তাকে তার সমাজে সক্ষম, সুস্থ আর 10 জন মানুষের মতো তার জীবন স্বাধীনভাবে পরিচালনা করার সুযোগ দিতে হবে। তো যখন দিচ্ছেন, ওই জায়গায় তাকে রিহ্যাবিলিটেশন করতে, এই রিহ্যাবিলিটেশনটা হলো সে, উনি যে পরিবেশে বসবাস করছিলেন, যে পরিবারে বসবাস করছিলেন, যাদের সাথে বসবাস করছিলেন, তাদের ওই পরিবেশটা বদলে দেওয়া। ওই পরিবেশে উনি আর স্ট্রেস ফিল করবেন না, স্ট্রেসের কার্যকারণগুলো থাকবে না। পরিবেশের পারিপার্শ্বিক সহযোগিতা, যেটা মানুষের স্বাভাবিক সৌজন্যতা বোধের খাতিরে পাওয়া দরকার, সেটা পাবেন। প্রাতিষ্ঠানিক সহযোগিতা পাবেন, পরিবেশটা উন্নত হবে। এইটা উন্নত ততক্ষণ পর্যন্ত হবে না যেখানে সামাজিক মনস্তত্ত্ব, আমরা তো ব্যক্তি সাইকোলজির কথা বলছিলাম, এবার সোশ্যাল সাইকোলজি, সামাজিক, সমাজের প্রত্যেকটা লোক তার নিজস্ব অঙ্গন থেকে প্রয়োজনীয় যে মানুষকে সহযোগিতা, সহমর্মিতা, হ্যাঁ, ইম্প্যাথি, সিম্প্যাথি, এগুলো প্রদর্শন না করবে, একে অপরের সাথে ভালো আচরণ থেকে শুরু করে, পরামর্শ দেয়া নেয়া থেকে শুরু করে, ভালোবাসা দেয়া নেয়া থেকে শুরু করে, সহাবস্থান নিশ্চিত করা থেকে শুরু করে, এই সামগ্রিক যে মানবিক যে বেসিক নিডস, এগুলো যতক্ষণ পর্যন্ত পূরণ না করবে, ততক্ষণ পর্যন্ত তার পরিবেশ তৈরি হচ্ছে না। এই পরিবেশটা তৈরি করা, মানুষকে বোঝানো, এইটাই সোশ্যাল সাইকোলজির কাজ। সোশ্যাল সাইকোলজি তৈরি করে সেখানে ব্যক্তিকে এমনভাবে নিরাপদে রাখা, যে এক সময় তার স্ট্রেস তৈরি হয়েছিল, এক সময় তার ভিতরে আচরণ বৈকল্য, বিহেভিয়ার ডিসঅর্ডার তৈরি হয়েছিল, চিন্তার বৈকল্য, থট ডিসঅর্ডার তৈরি হয়েছিল, সে অসুস্থ হয়েছিল, ডিপ্রেশন হয়েছিল, অ্যাংজাইটি হয়েছিল। এখন আর কিছুই হবে না, কারণ তার যে পাত্রে তাকে রাখা হয়েছে, যে সমাজে, যে পরিবেশে, যে কোনায়, যে সমাজের যে অংশে, সেইটা, সোশ্যাল সাইকোলজিটা ভালো হয়েছে, এই সোশ্যাল সুস্থ হয়েছে। এই সোশ্যাল সাইকোলজি কি, এইটা কিভাবে বিপর্যয় সৃষ্টি করে, এবং ব্যক্তির মনে এটা কিভাবে আহ, ইয়ে করে, প্রভাব বিস্তার করে ব্যক্তির সাইকোলজিতে, তার আচরণ কিভাবে পরিবর্তন হয় ভালো বা মন্দের ক্ষেত্রে, এইটা নিয়েই আলোচনাটা করার কথা। আমরা এটা নিয়ে আগামী কয়েকটা পর্বে আলোচনা করব। এই জন্য আমি মোখলেস ভাইকে, উনি বাংলাদেশের অন্যতম একজন কনসালটেন্ট সিনিয়র সাইকোলজিস্ট, অত্যন্ত নামকরা বিদগ্ধ পণ্ডিত মানুষ, ওনাকে আমি বলেছিলাম, রিকোয়েস্ট করেছিলাম যে ভাই এই এই বিষয়টা আপনি আলোচনা করেন। তো উনি রাজি হয়েছেন এবং উনি করবেন। আমরা এই বিষয়গুলো নিয়ে আগামী কয়েকটা পর্ব, আশা করছি 6টা থেকে 8টা পর্ব, উনি এই বিষয়টা আলোচনা করবেন ইনশাআল্লাহ। তো আমরা অপেক্ষা করছি, উনি এসে যাবেন ইনশাআল্লাহ। আমি আশা করি যে রিহ্যাবিলিটেশনটা কি, এই জন্য আমাদের দেশে, সারা বিশ্বে, শুধু আমাদের দেশে না, সারা বিশ্বেই মানসিক রোগের একটা বড় সমস্যা হলো ওষুধপত্র দিয়ে তাকে যখন একটা পর্যায়ে, সুস্থ পর্যায়ে আবার ফেরত পাঠানো হয়, যে ঠিক আছে এবার আপনি সুস্থ বাড়ি যান, কিছুদিনের মধ্যেই তার মানসিক রোগটা আবার রিল্যাপস করে, আবার উঠে আসে। কারণ কি, ওই সোশ্যাল রিহ্যাবিলিটেশনটা হয়নি। যে পরিবেশে বসবাস করার কারণে ইন দ্য ভেরি ফার্স্ট প্লেস তার এই মানসিক মানে মনের অশান্তি তৈরি হয়েছে, ঠিক একই পরিবেশে তাকে যখন আবার পাঠানো হয়, ওই একই ঘটনা তার ভিতরে আবার ঘটে। ফলে এই সারা বিশ্বে, শুধু বাংলাদেশে না, বাংলাদেশে তো সোশ্যাল রিহ্যাবিলিটেশনের কোনো ধারণাই নাই আমাদের ভেতরে, কিন্তু সারা বিশ্বে এই সোশ্যাল রিহ্যাবিলিটেশনের ধারণা আছে, তারা চেষ্টা করতেছেন। ইংল্যান্ড, আমেরিকা, ইয়েতে সবচেয়ে সোশ্যাল রিহ্যাবিলিটেশনের সবচেয়ে চমৎকার উদাহরণ হচ্ছে সুইডেন, ফিনল্যান্ড, নেদারল্যান্ড। এরা সোশ্যাল রিহ্যাবিলিটেশনের সবচেয়ে ভালো করেছে এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ। তো আমরা, মকলেশ ভাই এসছেন? জি জি ভাই, আমি তো এসছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই। কিন্তু আপনি আগে সাড়া আমার দেবেন না, আমি তো, আমার আমি একটু তো টাইমিং এ গোলমাল লাগছে। আমি আচ্ছা, আইডিয়া করে রাখছিলাম সেটা বোধহয় রাত 8টায়। আল্লাহ আল্লাহ, ইন্নালিল্লাহ। যার ফলে আমি ল্যাপটপ অফিসে রেখে চলে আসছি। ও, ওকে, তো দ্যাটস ফাইন। আপনি ভাই, আপনি মুখ খুললেই, পিপিটিটা দেখানো সম্ভব হবে না। আপনি মুখ খুললে আমাদের জন্য এনাফ। আপনি ভাই, আপনি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি আসেননি মনে করে আমি এতক্ষণ ওই সোশ্যাল না, সাইকোলজিটা কি, আমি 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 শিখেছি। বলছিলাম বলছিলাম রিহ্যাবিলিটেশন এবং সোশ্যাল সাইকোলজি। জি প্লিজ, ফ্লোর আপ টু ইউ। আমরা সময় ইয়ে না করি, আমার অনেকের অফিস আছে, 20 মিনিট চলে গেছে।
আমি শুরু করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। সম্মানিত উপস্থিতি, একাডেমি 21 এর আয়োজনে পরিচালিত একাডেমি আওয়ারে আপনারা যারা যুক্ত হয়েছেন এবং যারা যুক্ত হবেন, আগামীতে যারা এই মোডে রেকর্ডেড ভার্সনটা শুনবেন দেখবেন, আপনাদের সকলের জন্য আমার পক্ষ থেকে সালাম, একাডেমি 21 এর পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে আমরা প্রতি সপ্তাহে কোরআন, ইসলামিক পার্সপেক্টিভ এবং প্রফেশনাল দৃষ্টিকোণ থেকে বিভিন্ন এক্সপার্টদের কাছ থেকে আমরা ইসলামিক সাইকোলজি এক্সপ্লোর করার জন্য চেষ্টা করছি। নিজেরাও জানার চেষ্টা করছি বা তাদের কাছ থেকে উপকৃত হওয়ার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় একাডেমি আওয়ার পরিচালিত হচ্ছে। আজকে আমরা যে কথা বলছিলাম যে সামাজিক মনস্তত্ত্ব ব্যক্তির মানসিক স্বাস্থ্যের উপরে কেমন প্রভাব ফেলে এবং এটার পারস্পরিক সম্পর্কটা কি, এই বিষয় নিয়ে আগামী কয়েকটা পর্ব আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমাদের সম্মুখে আলোচনা করবেন বাংলাদেশের মোস্ট সিনিয়র কনসালটেন্ট সাইকোলজিস্ট আমাদের মোখলেস ভাই। তো মোখলেস ভাই, আপনি যদিও এটা, সরি, তাহলে ভুল বোঝাবুঝিটা এই জন্য দায় আমি নিচ্ছি। আমি আপনাকে গতকালকে যখন কথা বলি তখনও যদি বলে দিতাম ভাই সকাল 8টা রাত 8টা না, আমার ধারণা যে আমার বিশ্বাস ছিল যে আপনি বোধহয় জানতেন যে আমরা সকালে বাদ ফজর করি, বাদ ফজর এটা আলোচনা করি, একাডেমি ওয়ার্কটা করি এই জন্য যে ফজরের নামাজের পরে কোরআন আমাদের পড়ার অভ্যাস, অনেকে তেলাওয়াত করার অভ্যাস, অধ্যয়ন করার অভ্যাস। তো ওর সঙ্গে সঙ্গতি থাকুক এই জন্যই শুরু করেছিলাম। তো এনিওয়ে, ইনশাআল্লাহ আগামীতে আমরা আপনার ওই পিপিটি পাবো, প্রেজেন্টেশনগুলো পাবো। তবে আজকে এখানে আপনি প্লিজ শুরু করতে পারেন। ফ্লোর আপ টু ইউ স্যার। আসসালামু আলাইকুম। আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত জিয়াউল হক ভাই এবং বিজ্ঞ উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমি প্রথমে একটু শোনা যাচ্ছে তো না? কি শোনা যাচ্ছে ভাই? জি। জুমে একটু আওয়াজ দিয়েন, শোনা যায় কিনা। প্রথমে একটু আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার একটা টাইমিং এর গোলমাল হয়ে গেছে। আমি প্রস্তুতি ছিলাম যে, সাধারণত আমাদের ইয়াগুলো রাতের দিকে হয়, তো সকালে এই প্রোগ্রামটা আমি ভেবেছিলাম রাত 8টায় হবে। তো যার কারণে এটার পিপিটিটা আজকে আপনাদেরকে দেখানো সম্ভব হবে না। পরবর্তী ক্লাসে এটা আমরা ইনশাল্লাহ কভার করে নেওয়ার চেষ্টা করবো, আল্লাহ যদি তৌফিক দান করেন। তো আহ, আজ আলোচনা শুরু করে দিই। এখানে একটা চমৎকার বিষয় একাডেমি 21 এবার স্থির করেছে। আমরাও ভাবছিলাম যে এই বিষয়গুলোতে কথা বলা উচিত, কথা বলা দরকার। সেটা হলো যে সামাজিক মনস্তত্ত্ব। এমনি আহ, যে সাইকোলজি মানুষের বা সাইকোপ্যাথোলজি, যেটা মানুষের মধ্যে সাইকোলজিক্যাল অসুবিধাগুলো যে তৈরি হয়, এইটার যে পার্সপেক্টিভটা, এটা কিন্তু শুধু সাইকিটা না, মনটা না। এখানে মনের সাথে আপনার সমাজ সমাজও জড়িত, এখানে মনের সাথে শরীরও জড়িত। যার ফলে ওয়ার্ল্ড ওয়াইড এই জিনিসটাকে বলা হয় সাইকো সোশ্যাল পার্সপেক্টিভ, সাইকো সোশ্যাল বিষয়। অর্থাৎ আমার চারিপাশের পরিস্থিতিটাকে আমার সাথে সম্পৃক্ত না করে আমি মনের স্বাস্থ্যটাকে কল্পনা করতে পারবো না। এবং কি সেটা আমার একটা রিডিং রুম, এবং কি সেটা আমার একটা পড়ার টেবিল, এবং কি সেটা আমার একটা বইয়ের কাভার, বইয়ের প্রচ্ছদ, সেটাও আমাদের মনের উপরে প্রভাব বিস্তার করে। যেটা বিবেচ্য বিষয় সেটা হলো যে আমি যে অবস্থাতে আছি, আমার এই পুরা পরিস্থিতিটা আমার জন্য হারমোনিয়াস কিনা, আমার মনের জন্য সহায়ক কিনা, এটা আমার জন্য হেল্পফুল কিনা, এটা আমি যেভাবে আশা করি, আমার এক্সপেকটেশন, আমার আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যশীল কিনা। তো এই যে আমার এক্সপেকটেশন, আমার আকাঙ্ক্ষা, সেটার সাথে যদি সামঞ্জস্যশীল হয়, সেটার সঙ্গে যদি ম্যাচ করে, সেটার সঙ্গে ওই যে প্রিমিয়ামের মতো ঘাটে ঘাটে যদি মিলে বা কাছাকাছি যদি মিলে,
তাহলে সেটা আমার জন্য আহ, খুবই আনন্দদায়ক হয়, সেটা আমার জন্য খুবই চাহিদা মাফিক হয়, সেটা আমার জন্য চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়। তো এই জিনিসটা তৈরি হয় কিভাবে, এই কাঠামোটা দাঁড়ায় কিভাবে, সেটা প্রথমে আমাদেরকে একটু মাথায় রাখা দরকার। একজন মানুষ যখন জন্মগ্রহণ করে তখন এটা একদম, এক সময় যে আমরা কম্পিউটারের সিডি দেখতাম, এক ব্ল্যাঙ্ক সিডি, তারপরে ব্ল্যাঙ্ক সিডির মধ্যে নিয়ে এসে ডিভিডি, ব্ল্যাঙ্ক সিডি বা ডিভিডির মধ্যে একটা বই লেখা হয়ে গেল, একটা কোরআন শরীফ লেখা হয়ে গেল, তারপরে আমরা যখন সিডিটা ওপেন করলাম আবার কোরআন শরীফটা দেখাচ্ছে বা একটা বই দেখাচ্ছে এরকম। তো মানুষ জন্মগ্রহণ করার পরে জাস্ট লাইক ব্ল্যাঙ্ক সিডি অর ডিভিডি বা পেন ড্রাইভ কল্পনা করেন, বা এখন এসএসডি কল্পনা করেন, এটা এসএসডি, ব্ল্যাঙ্ক এসএসডি। এটাতে ইনপুট গুলো কিভাবে হচ্ছে, এই ইনপুট গুলো কোথা থেকে আসতেছে, কে এই ইনপুট গুলো? ফর এক্সাম্পল, আপনি ধরেন একটা বাচ্চাকে আপনি পরীক্ষামূলক পরিবেশে এরকম দেখাইলেন যে একটা ঘর, যে ঘরে বাবা মারা বা দাদা দাদিরা বা চাচা ফুপুরা কখনো উঁচু গলায় কথা বলে না, খুব শান্ত এবং খুব মেপে মেপে কথা বলে। আবার পার্শ্ববর্তী আরেকটা ফ্ল্যাটে, সেখানে যে লোকেরা আছে তাদের মধ্যে গালিগালাজ করে, গালি করে, বা কথা বলার আগে পরে স দিয়ে, ব দিয়ে, খ দিয়ে গালাগালিগুলো করে। আপনি দেখবেন যে এই দুটো লোক যে ডেভেলপ করলো, একজন গালি দিচ্ছে, আরেকজন গালি দেওয়া যায় এই শব্দগুলো তার ডিকশনারিতেই নাই। এই দুটো লোক ভাগ্যচক্র যদি কখনো একটা অফিস এনভায়রনমেন্টে আসে তাহলে কি করবে? তাদের কথাবার্তার মধ্যে, বাইলেটারাল কনভারসেশনের মধ্যে কেমন বিষয়টা দেখা যাবে? এখানে বাইলেটারাল কনভারসেশনের মধ্যে দেখবেন যে তাদের মধ্যে মতদ্বৈত তৈরি হয়েছে, যদিও দুইজনই ভালো মনের মানুষ, কিন্তু দুইজনের মধ্যে ফ্রেন্ডশিপ ডেভেলপ করবে না, ডিউ টু ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের জন্য ডেভেলপ করবে না। এই যে আহ, তার যে সোশ্যাল ফেনোমেনাটা, তার যে সামাজিক সম্পর্কটা ডেভেলপমেন্টের জন্য বাধা হয়ে দাঁড়ালো, কিছু না, জাস্ট দুজন মানুষ দুটো পরিবেশ থেকে ডেভেলপ করেছে, এবং দুজন মানুষই ভালো মনের মানুষ, দুজনই হয়তো মসজিদে যায়, নামাজ আদায় করে, কিন্তু ল্যাঙ্গুয়েজ, জাস্ট ল্যাঙ্গুয়েজ ডেলিভারি স্টাইল, এটার জন্য তাদের মধ্যে হারমোনিয়াস সম্পর্কটা গড়ে ওঠাই সম্ভব না। এটা যদি আমরা হাইপোথেটিক্যালি কল্পনা করি, এরকম অনেক অহরহ দৃষ্টান্ত আপনি আপনার চারপাশে দেখতে পাবেন। তো আমরা যদি একজন সুস্থ মনের মানুষ চাই, তাহলে আমাদের সামাজিক বিষয়গুলোকে মনে রাখতে হবে, সামাজিক বিষয়গুলোকে গুরুত্ব আরোপ করতে হবে। এ কারণে মডার্ন সাইকোলজি, মডার্ন মনোবিজ্ঞান আপনার একাধারে এখানে যেমন চিন্তাটাকে দেখে, একাধারে এখানে যখন যেমন এই আবেগটাকে দেখে, ঠিক একইভাবে তার সার্কামস্টেন্সটাও দেখে। এই প্রত্যেকটা জিনিস তার বিহেভিয়ারের ভিতরে প্রভাব বিস্তার। মোখলেস ভাই, সরি জি, ভাই, বেয়াদবি মাফ করবেন। আপনি যদি আরেকটু জোরে বলতেন, আমাদের অনেকে মেসেজ করেছেন, ওনারা শুনতে পাচ্ছেন না বা খুব ইয়েতে আসছে। আমি জানি আপনি খুব নরম কণ্ঠের মানুষ, তারপর একটু একটু জোরে আরেকটু যদি গলা চড়াতেন আচ্ছা, প্লিজ। জি। গলা চড়া করে বলবো। আচ্ছা, এবার ইনশাআল্লাহ, জি। এবার 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 কি ভলিউমটা ইনক্রিজ জি জি করেছে? জি জি, মাশাআল্লাহ, জি। আচ্ছা। তো আহ, এইভাবে আমি যে কথাটা বলতেছিলাম, যে মডার্ন সাইকোলজিতে এটা দেখা যায় যে একজন আহ, মানুষের আচরণ একাধারে তার যেমন চিন্তা, তার যেমন ফিলিংস, আবেগ,
এবং তার সার্কামস্টেন্সেস, তার পরিবেশ প্রতিবেশ, এই প্রত্যেকটা জিনিস তার আচরণকে প্রভাব বিস্তার করে। অর্থাৎ একটা আরেকটার সাথে ইন্টারলিঙ্ক, একটাকে বাদ দিয়ে আপনি আরেকটা কল্পনা করতে পারবেন না। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হলো সার্কামস্টেন্সেস, প্রতিবেশ। প্রতিবেশ কিভাবে আমাদের মনের উপরে প্রভাব বিস্তার করে, সেই জিনিসটা হলো আজকের এই ক্লাসের আলোচ্য বিষয়বস্তু। আপনি খেয়াল করলে দেখবেন যে আমাদের দেশের মানুষরা খুব বেশি অ্যাংসাস। বিশেষ করে আপনি যদি পাবলিক ট্রান্সপোর্ট গুলোতে চড়েন, আপনি দেখবেন যে 1 টাকা বা 8 আনা বা 2 টাকা ভাড়া কম দেওয়ার জন্য কি কাহিনীগুলো করে। আবার এই লোকটাই যখন একটা সুপার মার্কেটে যায়, তখন তার পছন্দসই জিনিসটার জন্য পকেট থেকে কিভাবে দেদারসে খরচ করে। এই লোকটাই এই একটু আগেই পাবলিক ট্রান্সপোর্টে আসলো, 1 টাকা ভাড়া কম দেওয়ার জন্য, 2 টাকা ভাড়া কম দেওয়ার জন্য কাহিনী তৈরি করলো, বাসের ভিতরে একটা তুলকালাম কাণ্ড করলো। সেই লোকটাই কারওয়ান বাজারে এসে নেমে বসুন্ধরা শপিং সেন্টারে ঢুকলো, ঢোকার পরে তার বাচ্চার একটা খেলনা কেনার জন্য সে কি দেদারসে খরচ করলো। এটা আপনি যদি ফলো করেন খুব দেখতে পাবেন। এই কাজটা কিন্তু আপনি যদি কোনো উন্নত বিশ্বের দেশে যান, দোষ কি শুধু আমাদের এই 55,598 বর্গ কিলোমিটার ওই পাশেই যদি যান, তাহলেই দেখবেন এই লোকটার আচরণ চেঞ্জ হয়ে গেছে। একই ব্যক্তি, এই যে অবক্ষয়, এই জিনিসটা, যে এই যে তার খারাপ পরিস্থিতি, এটা তৈরি হওয়ার জন্য একটা সোশ্যাল কাঠামো এখানে প্রভাব বিস্তার করতেছে। আমাদের সোশ্যাল কাঠামোটা হেলদি ভাবে গড়ে ওঠে নাই, এটা অপরিকল্পিত ভাবে গড়ে উঠেছে। আমাদের সোশ্যাল কাঠামোটা যা ইচ্ছে তাই গড়ে উঠেছে। এক সময় এটা ছিল, কোনো এক সময় এটা ছিল, কিন্তু ধীরে 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 এটা ক্ষয় হয়ে যাচ্ছে। আর এই ক্ষয়ের পিছনে একটা সুদূর প্রসারী পরিকল্পনা আছে। কার বা কোনখান থেকে, এটা আমরা সবাই অলমোস্ট, আপনারা যারা অন্তত আমি কম জানি, আপনারা যারা শুনছেন বা আজকের এটা অংশগ্রহণ করছেন, তারা আমার চাইতে অনেক বেশি ভালো জানেন। একটা সমাজ কিভাবে তৈরি হয় আর একটা সমাজের মানবিক কাঠামো, মনের কাঠামো কিভাবে তৈরি হয়, সেখানে সমাজ কিভাবে তৈরি, এটা আমি ভালো বলতে পারবো না, এটা একজন সমাজ বিজ্ঞানী ভালো বলতে পারবে। কিন্তু সামাজিক প্রেক্ষাপটে একটা মন কিভাবে ডেভেলপ করে, একজন সাইকোলজির স্টুডেন্ট হিসেবে আমি এটা বলার বা কিছু জানার মতো সুযোগ আমার হয়েছে। দেখুন, আমরা পরিবারের প্রথমে যদি পরিবার থেকে আলোচনাটা শুরু করি, পরিবার থেকে তো ধাপে ধাপে সমাজ তৈরি হয়। আমরা সবাই, আমার বাচ্চা আমাকে সালাম দিক এটা আশা করি। আমরা এটা আশা করি যে আমার যে ক্লাস 10-এর ছেলেটা, এটা বড় হয়ে গেছে, সে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোরআন শরীফ পড়বে, অনুবাদ পড়বে, তফসির পড়বে, ভালো ভালো লেখকদের বই পড়বে, অহেতুক ডিভাইসে সময় না দিয়ে পাঠোভ্যাস তৈরি করবে। এগুলো নানা ভাবে আমরা আশা করি। কিন্তু নামাজ পড়ে এসেই চায়ে নুন কেন, চায়ে কেন চিনি বেশি দেওয়া হয়েছে, এটা নিয়ে কিন্তু আমি গিন্নিকে বা আমার বাড়ির কাজের লোকেকে গোষ্ঠী উদ্ধার করলাম। সেক্ষেত্রে এই ইস্যুটাকে আমার সন্তান কিভাবে গ্রহণ করবে? আমার সন্তান কিন্তু লিঙ্ক করবে আমার মুখ, আমার মসজিদ এবং আমার কাজের লোকের সঙ্গে আমার আচরণ। আনমনেই, অবচেতন মনেই সে দেখবে এই লোকটা একটু আগে নামাজ পড়লো, এই লোকটা একটু আগে আমাকে ভালো উপদেশ দিল, এই লোকটাই আবার কাজের লোকটার সাথে অশ্রাব্য কথা বলল। একটু মিনিট হলে ভালো হয়। সবাই আহ, আবু সাইদ ভাই না, আবু সাইদ ভাই, আপনার একটা আমি ইটা একটু আমি ই আমি করেন। দেখছি, আমি আপনি প্লিজ ডু কন্টিনিউ। তো তখন সে কিন্তু এই মসজিদ, তার কথা, তার উপদেশ এবং কাজের বুয়ার সঙ্গে খারাপ ব্যবহার এবং চা, এই পুরা জিনিসটা
মানে উইদিন এ ন্যানো সেকেন্ড তার মাথার ভিতরে চলে আসবে। সে নিজের ইচ্ছার বিরুদ্ধেই এটা সে পারসিভ করবে, অনুমান করবে, উপলব্ধি করবে যে তার কথাটা আমার জন্য গ্রহণীয় না। যার ফলে সে নামাজ পড়বে না, যার ফলে সে ভালো আচরণ করবে না, খিটখিটে আচরণ করবে, বাট সে বলতেও পারবে না যে তার বাবার সঙ্গে কেন সে খিটখিটে আচরণ করতেছে। জাস্ট এই সার্কামস্টেন্স অটোমেটিক্যালি তার যে মানে মনের ভিতরে যে আল্লাহ তাআলা সায়েন্টিফিক কাঠামো দিছে, এই সায়েন্টিফিক রসায়ন তাকে এখানে এই ভালো আচরণটা করার ক্ষেত্রে বাধা তৈরি করবে। একইভাবে এটা যেমন আমি একটা ঘরের উদাহরণ দিয়ে দেখালাম, আপনি যদি অফিসে যান, আপনি আশা করবেন আপনার অফিস কলিগ আপনার সঙ্গে ভালো ব্যবহার করুক, আমার সঙ্গে ভালো ব্যবহার করুক। সেই ভালো ব্যবহারটা আমি যদি তার কাছ থেকে পেতে চাই, আমি কিভাবে তাকে ওয়ার্ক ডেলিভারি দিচ্ছি, আমি কিভাবে তাকে বিহেভিয়ার ডেলিভারি দিচ্ছি, আমি কিভাবে তাকে কনভারসেশন ডেলিভারি দিচ্ছি, আমি কিভাবে আমার টেবিলটাকে ম্যানেজ করতেছি, আমি কিভাবে আমার চেয়ারটাকে ম্যানেজ করতেছি, তার উপরে ভিত্তি করে সেই লোকটা আমার সাথে কমিউনিকেশন করবে, ডেলিভারি দিবে। সে যদি আমার প্রতিদ্বন্দ্বীও হয়, তবুও সে লোকমহলে এটা বলতে বাধ্য হবে যে আহ, আমি লোকটা ভালো, যদিও আমি তার প্রতিদ্বন্দ্বী। এই জিনিসটাকেই আল্লাহ রাব্বুল আলমিনের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি ওই কাজটা কেন 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 বলো, ওই উপদেশটা কেন দাও যেটা তুমি নিজে করো না। হাদিসে কারিমাতে এভাবেই এসছে। অর্থাৎ আমি যদি আমার ওয়ার্ল্ডটাকে চেঞ্জ করতে চাই, আমি যদি আমার ওয়ার্ল্ডটাকে আমার মতো পেতে চাই, আমি যদি আমার সাউন্ড মানে আন্তঃব্যক্তিক যোগাযোগ, নিজে পারস্পরিক যোগাযোগটাকে যদি হারমোনিয়াস করতে চাই, চেঞ্জটা আমার ভিতরে মডেস্ট নিয়ে আসতে হবে, প্র্যাকটিস করতে হবে। এটা ইম্পসিবল না, এটা খুবই সহজ, শুধু নিয়ত দরকার। যদি একজন মানুষ নিয়ত করে যে হ্যাঁ আমি চেঞ্জ করব নিজেকে, যদি একজন মানুষ নিয়ত করে, পরিকল্পনা গ্রহণ করে যে আমার এই এই ত্রুটিগুলো আছে, এই ত্রুটিগুলোকে উন্নত করা সম্ভব, এটা যদি সে দেখতে পায় এবং এবারে যদি শুধু সে সচেতন থাকে, অ্যাওয়ার থাকে, হ্যাঁ, এবং ধাপে ধাপে পরিকল্পনা করে এবং আল্লাহ তাআলার সাহায্য চায় যে খোদা তাআলা তুমি আমাকে পরিবর্তন করে দাও, তাহলে সে অবশ্যই এই জায়গাতে পরিবর্তন নিয়ে আসতে পারবে এবং পরিবর্তনের সুফলও সে ভোগ করবে। যেমন ধরুন, একজন মানুষ খুব মস্তানা ছিল, তার একটা গ্যাং তৈরি ছিল, হঠাৎ করে সে পরিবর্তন হয়ে গেল, লীগের চিল্লায় চলে গেছে, চিল্লা থেকে চেঞ্জ হয়ে আসছে। এখন তার মুখে শুভ্র দাড়ি, এখন তার মাথায় সে ভালো একটা টুপি দিয়েছে, এখন সে জুব্বা পরে, এবং সে আস্তে আস্তে এইটাই সে প্র্যাকটিস করেছে, যদিও তার মুখ পরিবর্তন হয় নাই। 40 ডেজ, আমি খুব গভীরভাবে অনেকগুলো কেস খেয়াল করেছি যে 40 ডেজ, 40 দিনে সে একটা চিল্লায় গিয়ে কিভাবে পরিবর্তন, এখানে আমার চিল্লাটা মুখ্য বিষয় না, কিন্তু সেখানে গিয়ে যে এটা পরিবর্তন সে নিয়ে আসলো, এটা সে কিভাবে নিয়ে আসলো। অথচ সে একটা মস্তানা ছিল, অথচ সে এমন একটা ব্যক্তি ছিল যে কিনা কেওয়াজ না তৈরি করলে তার পেটের ভাত হজম হইতো না। সে কিভাবে এই যে পরিবর্তনটা নিয়ে আসলো? পরিবেশ, ওই মসজিদ, ওই সহবত, সেখানে হয়তো কিছু মানুষ এমন ছিল, কিছু মানুষ হয়তো মডেল করার মতো ছিল, যাদেরকে সে মডেল করার মাধ্যমে নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসছে। তো এভাবেই মানে আমরা আমাদের সমাজের বিভিন্ন বিষয়গুলো আমাদের মধ্যে আমাদের মনের অজান্তেই প্রভাব বিস্তার করে বলে দেখতে পাই। এবার আমরা অন্য আরেকটা বিষয়ে যেতে চাচ্ছি। সেই বিষয়টা হলো এই যে দিন ইসলামে এই সোশ্যাল ইন্টারাকশনটাকে কিভাবে উপস্থাপন করা হয়েছে। দিন ইসলামে সোশ্যাল ইন্টারাকশন যখনই আপনি মাথায় নিয়ে আসবেন, প্রথম যে জিনিসটা আমরা ধরে নেব সেটা হলো আমার মুখের কথা। আমার মুখের কথা, আমি কি বলছি, আমার দুই ঠোঁটের মাঝখান দিয়ে কি বেরিয়ে আসছে।
সোশ্যাল ইস্যুকে নিয়ে আসতে হলে প্রথম আমার ল্যাঙ্গুয়েজটাকেই ধরতে হবে। এ ব্যাপারে সুস্পষ্টভাবে কোরআনে কারিমাতে বলা আছে। জিয়া ভাই এখানে উপস্থিত, জিয়া ভাই তো এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে গবেষণা করে কোরআনের। তো সেখানে বলা আছে যে আপনার মুখের একটা কথা সাদাকা। কোরআনে কারিমাতে এই কথাটা এভাবে বলা আছে যে আপনার মুখের একটা ভালো কথা হলো সাদাকা। সুবহানাল্লাহি বিহামদিহি। সাদাকা মানে কবুল সাদাকা। এটা ওই মুলা ঝুলানো সাদাকা না, কবুল সাদাকা। আপনার মুখের একটা ভালো কথা আপনার জন্য সাদাকা। আমি আমার যে আহ, ডান পাশে যে লোকটা আছে, বাম পাশে যে লোকটা আছে, আমি যখন জার্নি করছি, আমার সাথে যে লোকটা আছে, সেই লোকটার সাথে আমার দুই ভাবে যোগাযোগ হবে। হয় চোখে চোখে হবে, না হয় কথাবার্তায় হবে। দুটোর কোনো না কোনো একটা ভাষায় আমাদের মধ্যে ভাবের আদান প্রদান হবে। তো সেখানে একটা ভালো কথা কখন সাদাকা হবে? যখন ওই ভালো কথাটা মানবিক হবে, যখন ওই ভালো কথাটা দাওয়া হবে, যখন ওই ভালো কথাটা হেল্পফুল হবে অন্য ব্যক্তির জন্য, তখন এটা সাদাকা হবে। তাহলে একটা কথা দিয়েই আমাদের ভাবের আদান প্রদান শুরু হয়। আর সুবহান আল্লাহ বিহামদিহি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মুখের কথাটাকে সাদাকায় রূপান্তরিত করেছেন। যদি এই কনভারসেশন, কমিউনিকেশনের বিষয়গুলো আমরা এভাবে বুঝি, তাহলে এটা আমাদের জন্য কত হৃদয়ের শান্তির উপাদান হয়ে যায়, কতটা শান্তির উপাদান হয়। আবার হাদিসে কারিমাতে দেখেন একই কথা অন্যভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের জামিন, যে তার দুটো জিনিস হেফাজত করবে। তোর মধ্যে একটা জিনিস হলো দুই ঠোঁটের মাঝখানে যে জিনিসটা আছে সেটা। এই বলে তিনি তার দুই আঙ্গুল দিয়ে জিহ্বাকে টিপে ধরলেন। অর্থাৎ ল্যাঙ্গুয়েজের ব্যাপারে, জিহ্বা মানে তো জিহ্বা না, জিহ্বা দিয়ে তো আমরা খাবারও চাবাই, জিহ্বা দিয়ে তো আমরা থুতুও ফেলি, জিহ্বা দিয়ে আমরা দাঁত খেলালো করি। তো জিহ্বা টেনে ধরার মানে হলো সে জিহ্বা দিয়ে যে ল্যাঙ্গুয়েজ ডেলিভারি দিবে সেটা। জিহ্বাটাকে টিপে ধরলেন এবং বললেন এটার ব্যাপারে যে আমার কাছে জামিন হবে, আমি তার জন্য জান্নাতের জামিন হব। সুবহান আল্লাহ বিহামদি। এটা দিয়ে যে জিনিসটা আসলে বোঝানো হয়েছে যে আহ, এটার হেফাজত করা, এটার হেফাজত করা মানে হলো ল্যাঙ্গুয়েজের হেফাজত করা। এটার হেফাজতের মানে হলো কনভারসেশনের হেফাজত করা। এটার হেফাজত করার মানে হলো যে কথার হেফাজত করা। একটু আগেই আমরা একটা আয়াতের উদাহরণে বললাম যে ভালো কথা আহ, একজন মানুষের জন্য সাদাকা। তাহলে দেখুন সম্মানিত বিজ্ঞ উপস্থিতি, এখানে আমাদের সোশ্যাল ইন্টারাকশনটা গড়ে ওঠার প্রথম উপাদানটা হলো ল্যাঙ্গুয়েজ। প্রথম উপাদানগুলো হলো দৃষ্টি, চোখে চোখে চোখ পড়া। এই জিনিসগুলো হলো আমাদের সোশ্যাল ইন্টারাকশনের প্রথম এলিমেন্ট। আর প্রথম এলিমেন্টের হাকিকতটা কি, এটা দুটো জিনিস আপনাদের কাছে বললাম। আমরা নেক্সট টাইম আমাদের পিপিটিতে আমরা দেখাতে পারবো, আপনারা এটা পুট করতে পারবেন। তো এভাবে আমাদের দ্বীন ইসলামের মনস্তত্ত্বটা গড়ে ওঠার মানে সূচনা হয়েছে। তো আমাদের চারপাশে আহ, যে আমার কলিগরা আছে, যাদেরকে নিয়ে আমরা কাজ করি, যাদেরকে নিয়ে আমরা প্রতিদিনের দিন অতিবাহিত করি, সেই অতিবাহিত করার ক্ষেত্রে গিয়ে আমাদের কিছু এক্সপেকটেশন কাজ করে এভাবে যে আমার কলিগটা আমার জন্য হেল্পফুল নয় কেন, আমি আমার কলিগের জন্য যে ধরনের কাজ করি মানে সে আমার জন্য এরকম পেরেশান না কেন, আমি তার জন্য এক পা এগিয়ে যাচ্ছি, সে আমার জন্য আসতেছে না কেন, কেন আসবে? এটা আসতে হলে
দুটো ভাবে আসতে হবে। এক, হয়তো তার নিজের মধ্যে পরিবর্তন করে নিজের যে জিনিসগুলো জানতে হবে, অথবা তার যে এডুকেশনাল কাঠামো আছে, এডুকেশনাল কাঠামোর ভিতরে এই বিষয়গুলো যা এতক্ষণ ধরে আমরা কথা বললাম সেটা সন্নিবেশিত থাকতে হবে। সেটা যদি সেভাবে সন্নিবেশিত না থাকে, কার্যত সে আপনাকে আচরণ ডেলিভারি দেবে না। আরেকটা হলো যে তার পরিবারের ভিতরে এই জিনিসগুলো থাকতে হবে। অনেক অল্প শিক্ষিত পরিবার আছে, তারা যথেষ্ট বিদগ্ধ, তারা যথেষ্ট সুন্দর, তারা যথেষ্ট হারমোনিয়াস। আবার অনেক উচ্চশিক্ষিত পরিবারও আছে যারা এই জিনিসগুলোর ব্যাপারে বড়ই বেখেয়ালি, বড়ই উলটপালট চলাফেরা করছে। তো এই জিনিসগুলো কিন্তু মানে একটা পরিবারের আহ, কর্তা ব্যক্তিদেরকেই খেয়াল রাখতে হবে। সেখানে পরিবারের কর্তা ব্যক্তি বলতে বলে দাদা, দাদি, অথবা মা, বাবা, তাদেরকেই খেয়াল রাখতে হয়। যার জন্যই একটা মুনাজাতও আহ, এভাবে আছে, দিন ইসলামে এভাবে আছে যে তুমি আমাদের সন্তান সন্ততিদেরকে আমাদের চোখ জোড়ানোর মতো করে তৈরি করে দাও। আল্লাহর কাছে কর্তা ব্যক্তি সাহায্য চাচ্ছে, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের মুনাজাত অ্যাকচুয়ালি, যে তুমি আমাদের সন্তান সন্ততিকে, এখানে সন্তান সন্ততি বলে কেবল পয়দা করা সন্তান সন্ততি তাদেরকে বোঝানো হয় নাই, বরং জুনিয়রকে বোঝানো হয়েছে। আমি যেভাবে বুঝি যে জুনিয়রদেরকে বোঝানো হয়েছে। এখানে সন্তান সন্ততি প্রো সন্তান যারা আছে তারাও আসলে, যে জুনিয়র যারা আছে, আমাদের সন্তান সন্ততি যারা আছে, তাদেরকে আমাদেরকে চোখ জোড়ানোর মতো করে দাও। চোখ জোড়ানোর মতো করে দাও মানে কি আমি দেখবো আর আমার দিল ঠান্ডা হয়ে যাবে, ব্যাপারটা কি এই? না, বরং এই জিনিসটা হলো এই, যে তারা যখন আমার সাথে যোগাযোগ করবে বা তাদের সঙ্গে যখন আমার মুআমালাত হবে, তার সঙ্গে যখন আমার উঠা বসা হবে, সেটা যেন হারমোনিয়াস হয়। এবং এই হারমোনিয়াস হলে পরে সেটা অন্য কিছুর উপরে প্রভাব বিস্তার করবে। জাস্ট একটা আতরের দোকান, সেখানে আপনি গেলে সুগন্ধি পাবেন, অন্যরা এইভাবে প্রভাবিত হবে। তো আমরা যখন আমাদের সমাজকে পরিচালনা করি ও যখন আমাদের চারপাশকে পরিচালনা করি, তখন মনের অজান্তেই ডান্ডায় ঠান্ডা দেওয়ার কৌশলকে অবলম্বন করি। সেখানে কিন্তু আমি ভালো কিছু দিয়ে জিনিসটাকে আহ পরিচালনা করার জন্য কিন্তু পরিকল্পনা করছি না। যার ফলে একসময় একজন মানুষের মধ্যে তীব্র ক্ষোভ, দুঃখবোধ এবং না পাওয়ার বেদনা, এই জিনিসগুলো তৈরি হয়, যেটা পরবর্তীতে ব্যাকগিয়ার করে, পরবর্তীতে সেটা বুমেরাং হয়, সেটা একসময় গিয়ে আমার উপরেই প্রযুক্ত হয়। তো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখাটা জরুরি হবে। আজকে ক্লাসটা আমরা যেভাবে সাজিয়েছিলাম সেই জিনিসগুলো ওইভাবে করা যাচ্ছে না, যার ফলে একটু ছন্দপতন হচ্ছে আলোচনায়, সেটার জন্য আমি ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। তো এই বিষয়গুলো আমাদেরকে এইভাবে খেয়াল রাখা দরকার। তো আমাদের আজ আলোচনার প্রথম ধাপটা ছিল যে কাঠামোটায় আসলে কি তৈরি হয়, এবং এই সামাজিক মনস্তত্ত্বের কাঠামোর উপাদানগুলো কি কি। সেই উপাদানগুলোর মধ্যে দুটো জিনিস আমরা সেখানে, তিনটে জিনিস সেখানে আমরা ফোকাস করলাম। একটা হলো ল্যাঙ্গুয়েজ, দুই নম্বর হলো আমার নন ভার্বাল কিউজ, যেমন দৃষ্টির কথা আমি বললাম, আরেকটা জিনিসের কথা বললাম আমার এক্সপেকটেশন, আমি কি আকাঙ্ক্ষা করি। এই তিনটা জিনিস, এই তিনটে জিনিস, আকাঙ্ক্ষা করার স্টাইল, আমার ল্যাঙ্গুয়েজ স্টাইল, এবং আমার নন ভার্বাল কিউজ, মানে আমার দৃষ্টিটা, এটা কি উষ্ণ দৃষ্টি, এটা কি হেল্পফুল দৃষ্টি, এটা কি মানে কি বলবো হারমোনিয়াস দৃষ্টি কিনা, এই জিনিসগুলোর উপরে সম্পর্ক ডেভেলপ করার ক্ষেত্রে উপাদান হিসেবে কাজ করে। আর দিন ইসলামে এই জিনিসগুলো একেবারে ভেরি বিগিনিং, শুরু থেকেই বলে দেওয়া আছে। আমরা যখন এটা বুঝি, কেবল এটা হাকিকি ব্যাপারগুলোকে বুঝি, এটার মাজাজি ব্যাপারগুলোকে আমরা বুঝি না, এটার অন্তর্নিহিত ব্যাপারগুলোকে আমরা ফোকাস করি না, বুঝি না তা না, ফোকাস করি না, কেন যেন এই ব্যাপারে গবেষণা করা হয় নাই, মানে আমরা আমাদের চিন্তা করা হয়ে ওঠে না। এই যে মাজাজি ব্যাপারটাকে আমাদেরকে যদি মাথায় রাখা সম্ভব হয়, তাহলে এই জিনিসগুলো বুঝে আমাদের মনস্তত্ত্বটাকে, মানসিক কার্যক্রমগুলোকে চিহ্নিত করাটা সম্ভব হয়। তো আজ আমি আপাতত এতটুকু বলেই সবার জন্য মুক্ত আলোচনা করার জন্য ছেড়ে দিচ্ছি। এবং আপনাদের কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার একটা টাইম সমস্যার কারণে, আহ ওইভাবে মনোযোগী না হওয়ার কারণে আজকে ক্লাসটাকে যেভাবে আমরা সাজিয়েছিলাম সেভাবে নেওয়া সম্ভব, এই জন্য আপনারা, আশা করি পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা এটা পুষিয়ে দিব।
আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। জাজাকাল্লাহ খায়ের স্যার। স্যার অসাধারণ ভাবে পুরো বিষয়টাকে ডিসকাস করেছেন। স্যার, আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে এই পার্সপেক্টিভেই। তো দেখা যাচ্ছে যে যখন একটা পরিবারে একজন মেন্টাল হেলথ প্রবলেমের পার্সন থাকেন, হ্যাঁ, আসলে দেখা যায় যে ওই ব্যক্তির ভাষা বা তার হচ্ছে ভার্বাল বা নরমাল ভার্বাল কিউ সব কিছু মিলে দেখা যায় একটা স্ট্রেস কন্ডিশনে ওই ব্যক্তি থাকেন। আবার যেহেতু অনেক ক্ষেত্রে তো ড্রাগ এডিক্টেড পার্সন অনেক সময় আমাদের বাসায় থাকেন, বা আহ, দেখা যায় যে এই পর্যায়ে যখন একটা ব্যক্তি মোটামুটি সুস্থ হয়ে বাসায় আসছে, তো বা মোটামুটি ট্রিটমেন্ট প্রসেসিং এর মধ্যে আছে এবং নানান ধরনের কথা বলছে, বাসার ব্যক্তিদের তো অনেক সময় টলারেন্স পাওয়ার ওরকম থাকে না। তো এই জায়গাটাতে আসলে সামাজিক কাউন্সিলিং বা সাইকোলজির এখানে রোলটা কি, বা এই পার্সপেক্টিভে অনেকে তো ইসলামকে ওইভাবে প্রেজেন্টও করে না পরিবারে। তো সেই জায়গাটাতে আসলে আমাদের আহ, as a সাধারণ মানুষের ভূমিকাটা কি হবে, বা একজন সাইকোলজিস্ট কিভাবে সাইকো এডুকেশনটা দিবে? ধন্যবাদ জুমি। জুমি, এটা তো জানেন দুটো জিনিস আছে। একটা হলো রেসিডুয়াল সিনড্রোম বলতে একটা কথা আছে। রেসিডুয়াল সিনড্রোম মানে আপনি সবগুলো সিনড্রোম আপনার ভিতর থেকে দূর হয়ে যাবে। মধ্যে সাইকোপ্যাথোলজি তৈরি হয়, মনে করুন একজন মানুষের মধ্যে মানসিক সমস্যা তৈরি হইলো অথবা একজন এডিকশন হইলো, সেটা তো দুটোই মানসিক সমস্যা। তো এটার কিন্তু কিছু সিনড্রোম আছে, এটা কিন্তু দূর হয়ে যাবে না। ধরুন আহ, আমরা দেখলাম যে একজন এডিক্টিভ ব্যক্তি, সে দেরি করে ঘুম থেকে উঠতো, এখন সুস্থতা লাভ করেছে, তখনও সে দেরি করে ঘুম থেকে উঠতেছে। তো এটা কিন্তু তার রেজিডুয়াল সিনড্রোম। আপনি যদি খ্যাটখ্যাট করে উঠেন যে এই আগেও তুই দেরি করে ঘুম থেকে উঠতি, এখনো তুই দেরি করে ঘুম থেকে, তার মানে তুই মাল খাস। হ্যাঁ, তোর মধ্যে সমস্যা, পরিবর্তনটা কি হইলো? আমি তো কোনো পরিবর্তনটা দেখতে পাইলাম না। আমি তো খালি টাকাই খরচ করলাম। এক গাদা কথা আপনি তাকে শোনায়া দিলেন। এ, তখন তো সে বিরক্ত হয়ে যাবে। তখন তো আশা হতে হবে যে আমার তাহলে পরিবর্তন হয়ে লাভ কি? আমি আগেও কথা শুনতাম, এখনো কথাই শুনি, আমার তাহলে লাভ কি? আপনি সমস্যার মালাটা বুঝতে পারলেন? এইভাবে কিন্তু সমস্যার মালাগুলো তৈরি হয়। এখানে যখন একজন মানুষকে ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসা হবে, তখন ওই পরিবারের লোকদেরকে দুটো জিনিস খুব ভালো করে বুঝিয়ে দিতে হয়। একটা হলো এই যে রেসিডুয়াল সিনড্রোম, কোন জিনিসগুলো যেতে পারে নাও যেতে পারে, এই সময় সে কি করবে, এই জিনিসগুলো তাকে বলে দেওয়া জরুরি হয়। আবার আরেকটা জিনিস হলো এক্সপ্রেস ইমোশন বলতে একটা কথা আছে। নেগেটিভ এক্সপ্রেস ইমোশন, পজিটিভ এক্সপ্রেস ইমোশন। যে দীর্ঘদিন ধরে খেদমত করতে করতে তারা তিক্ত বিরক্ত হয়ে গেছে, ফলে তারা রিলিফ চায়, আশু মুক্তি চায়। কিন্তু আপনি সব জিনিস থেকে তো মুক্তি পাবেন না। যেমন ধরুন আমি অ্যাক্সিডেন্ট করলাম, অ্যাক্সিডেন্ট করে আমার ডান হাতটা কাটা পড়ে গেল, এটা তো আমার জন্য আজীবন বয়ে নিয়ে বেড়াতে হবে, এটা তো আমার জন্য আজীবনের দুঃখ। তো আমি যদি আফসুস করি, এখানে আফসুসটা এক্সপ্রেস ইমোশন, আমি যদি আফসুস করি আমার ডান হাতটা নাই, আমি যখন ডান হাত দিয়ে লিখতাম কত সুন্দর লেখা হইতো, এখন বাম হাত দিয়ে লিখি, লেখাটা খারাপ হয়, এই ব্যাপারগুলোর সঙ্গে মিলিয়ে মিলিয়ে যদি আমার ইমোশনগুলোকে আমি ক্লিক করতে থাকি, তাহলে কিন্তু আমার জন্য শান্তি স্বস্তিতে থাকা কঠিন হয়ে যাবে। এই যে এক্সপ্রেস ইমোশন গুলো, এই এক্সপ্রেস ইমোশন গুলো নিয়ে সাধারণত কাজ করা হয় না। কেন? আপনি মনে করেন একটা হসপিটালে একটা পেশেন্টকে রাখলেন, যখন সে আসবে পকেটে কয়টা টাকা নিয়ে এসে ধামাধাম ডিসচার্জ করে, এখনো হয় নাই, এখনো হয় নাই, কখন আপনি ডিসচার্জ লেটার দিবেন, নিয়ে কিন্তু চলে যায়। হ্যাঁ, পরবর্তীতে ফলো আপে সেভাবে আসেও না, প্রয়োজনে উপলব্ধি করে না, কথাগুলো বলারও সুযোগ থাকে না, সময়ও থাকে না, যেহেতু এটা আনসার্টেনলি হয়ে যায়। একটা স্মুথ যে আহ, আহ, হবে, আপনার ডিসচার্জ হবে, স্মুথ ডিসচার্জটা করা যায় না, তখন অনেককে এই ব্যাপারটা বলাও যায় না। তো এই জিনিসগুলো যদি বলা যায়, যে এক্সপ্রেস ইমোশন এবং রেসিডিয়াল সিনড্রোম সম্পর্কে যদি ভালো সাইকো এডুকেশন দিয়ে দেওয়া যায়, এটা সবার জন্য হেল্পফুল হয় এবং স্যার, সেটা এফিকেসিও বাড়ে, ট্রিটমেন্ট এফিকেসিও বেড়ে যায়। স্যার যেহেতু বলা যায় না, এখানে কি এমন কিছু করার সুযোগ আছে যে আমরা একটা মানে তাদেরকে লিফলেট বা কোনো একটা রাইটিং সেক্টর তাদেরকে হ্যান্ড আউট দিয়ে দিতেই দিলাম? পারে, হ্যাঁ, একটা হ্যান্ড হ্যান্ড আউট। আউট দিতে পারে, দিতে পারে, দিতে পারেন। কিন্তু
এটা এই ব্যাপারে আমার তিক্ত অভিজ্ঞতা হলো এটা বাঙালি পড়ে না। আমরা 3 ঘন্টা সময় কষ্ট করে একটা আইকিউ রিপোর্ট তৈরি করে সাথে একটা আপনার ইয়ে দিয়ে দিই, করণীয় দিয়ে দিই, সম্ভাব্য পরিকল্পনা দিয়ে দিই। আমাদেরই চেনা জানা বন্ধু বান্ধব অনেকে এরকম আসছে, আহ, যাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে আমরা যে লেখাটা দিছিলাম এটাকে আপনি পড়ে দেখছিলেন? উত্তর নেগেটিভ। কি বলবেন? আপনি রিপোর্টটাই নিলেন, মনে করে যে ওটা ডাক্তার পড়বে, ওটা তার পড়তে হবে না। ওখানে কিন্তু সুস্পষ্টভাবে আপনি লিখেই দিলেন অভিভাবকদের জন্য করণীয়। ওটা কিন্তু খুলেও দেখবেন ওই ফাইলেই থাকবে। এটা একটা বদভ্যাস আছে। তো হ্যান্ড আউট দিলে পরে হ্যান্ড আউটটা পড়ায় দেওয়া ভালো। হ্যান্ড আউট দিতে পারেন, যদি এক ঝলক পড়ায় দেন তাহলে ভালো হয়। আচ্ছা। জি স্যার, মানে এই জায়গাটাই স্যার যে যেমন রিহাব থেকে দুজন আমার রিলেটিভস ওনারা যেটা আসার পর আমাকে বলছে যে মানে যে সিমটম গুলো আপনি বলছেন যে এই যে আবার দেরি করে ঘুম থেকে উঠছে, আবার হচ্ছে আগের অনেকগুলো সিমটম তাদের মধ্যে স্টে করছে। তো অনেক কিছু আবার রিলিফ করছে, তার সুইসাইড অ্যাটেম্প ছিল সেটা করছে না, অনেকগুলো প্রবলেম থেকে রিসলভও করছে। কিন্তু ওই ওই কিউ গুলোর কারণে অনেকে বলছে না আমাদের তেমন কোনো কাজ হয়নি। তো ওই জায়গাটা আর কি যে এখানে হচ্ছে পরিবারের ভূমিকাটাকে অনেক বেশি থাকে কিনা, যারা আসলে অসুস্থ থাকে পরবর্তীতে রিল্যাপস হওয়ার ক্ষেত্রে পরিবারের আসলে ভূমিকার জায়গাটা কেমন? রিল্যাপস ঠেকানোর জন্য পরিবারের ভূমিকা অনন্য, এটা অস্বীকার করার উপায় নাই। কিন্তু বেশি বা কম এমন না, দুটোই সমান এবং সমান্তরাল, উভয়কেই একইভাবে যেতে হবে। তবে পরিবারের ভূমিকা পরিবার পালন করবে, আর হলো রোগীর ভূমিকা রোগী পালন করবে। দুটো ঠিক। পরিবার যেহেতু সুস্থ, তাদের সুস্থ স্বাভাবিক চিন্তা করার সক্ষমতা বেশি, এই জন্য পরিবারটা দায়িত্ব নিতে পারে বেশি। পরিবারগুলো যদি দায়িত্বগুলো একটু আন্তরিকতার সাথে বেশি নেয়, তাহলে আহ, সুস্থতা ধরে রাখা সম্ভব হয়। এখানে 3টা জিনিস: একটা হলো ফলো আপ নিয়মিত করানো, 2 নম্বর হলো তার জন্য লাভেবল মনটাকে স্থির করা যে বাবা তুমি যাই করো না কেন, আমরা কিন্তু তোমাকে ভালোবাসি, তোমাকে আমরা হারাতে চাই না। এই যে অ্যাসুরেন্স গুলো, এটা খুব কালো। থার্ড যে জিনিসটা সেটা হলো তাকে আহ, তার এই ব্যাপারগুলোতে নিয়মিত গবেষণা মানে চিন্তা ভাবনা করা এবং কনসালটেন্টের সঙ্গে যোগাযোগ রাখা, জিনিসগুলো একটা লগ মেনটেন করা, যাতে আপনি যখন আলোচনায় আসবেন কমন বিষয় নিয়ে আলোচনা না করেন। মানে প্রতিদিনের যে কার্যক্রমগুলো ঘটতেছে সেগুলো নিয়ে আহ, ধাপে ধাপে অগ্রসর হওয়ার, সুস্থতার দিকে অগ্রসর হওয়ার জন্য যেন আলোচনা করতে পারে। সাধারণত যেটা হয় মুখস্থ বিষয় নিয়ে আসে, ওই একই জিনিস ঘুরিয়ে পিছিয়ে ওই যে ভিসিআর সার্কেল তৈরি হয়েছে, ওই বিসিআর সার্কেলটাই আলোচনা করে। এর বাইরে যে ঘটনাগুলো ঘটে এগুলো আলোচনা করে না। কেন? ডিউ টু নো লগ। তাদের কোনো রাইট আপ নাই, লেখা নাই, এটা নিয়ে ইয়া করা নাই। তো সবগুলো জিনিসের চিকিৎসার একটা ধারা আছে না? সাধারণ যে আপনি মাথা ব্যথা হইলো সেটার চিকিৎসা একরকম, কিন্তু আপনার যখন সাইনোসাইটিসের মাথা ব্যথা হবে তখন তো চিকিৎসা একরকম না, ওটা আলাদা। হ্যাঁ, এটা মানুষ খেয়াল করে না যে দুটোই মাথার ব্যথা, সে কমন ভাবে ওই একটা ফর্মুলা চালায় দেয়, সেটা হবে না তো। ধন্যবাদ স্যার। আমি উপস্থিত যারা আছেন আর কি আমার সম্মানিত নূর আলম স্যার সহ সবাইকে একটু রিকোয়েস্ট করবো যে স্যারের কাছে কোনো প্রশ্ন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে তাহলে করার জন্য। আমাদের হাতে অবশ্য বেশি সময় নেই, 5 মিনিটের মধ্যে শেষ করাটা বেটার হবে, 9টা প্রায় বাজে আর কি। আমাদের এই ক্লাসটা তো বোধহয় 1 ঘন্টার, তাই না? জি স্যার, 1 ঘন্টার ক্লাস। আজকে 8টা একটু থেকে দেরি 9টা। হয়ে গিয়ে। জি। এখন একজন হাত উঠিয়েছেন, আপুকে একটু আনমিউট করে আপু বলেন। মাহাদিয়া, মাহাদিয়া আপু। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি স্যার, আপনি যে প্রথমে আলোচনা করছিলেন যে ওই যে পরিবারের ভিতরে ওই স্ক্রিমিং এর মানে কেউ জোরে করা কথা বলা বা স্ক্রিমিং এই জিনিসটা আর কি। তো আমার 8 বছরের বাচ্চার মধ্যে আমি এটা খুব দেখি আর কি। আহ, সে মাসাল্লাহ কোরআন পড়ে, সে কোরআন ক্লাস করে, মসজিদ সব জায়গায় মাসাল্লাহ কিন্তু যখন সে রাগ করে সে একজন ডিফারেন্ট মানুষ হয়ে যায়। আমি মানে এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগে, কষ্ট লাগে, বাট আমি জানি সে একজন বাচ্চা।
বাট এখন থেকে সে যদি কন্ট্রোল করা না শিখে, এটা তার ভবিষ্যতে তো খারাপ হবে। আমি কিভাবে তাকে হেল্প করতে পারি এই বিষয়টা, যে তার রাগটা কন্ট্রোল করার ব্যাপারে? অনেকভাবে হেল্প করতে পারেন। প্রথমত যে হেল্পটা হলো, সে যখন রাগ করে তখন আপনারা ঠান্ডা হন। রাগের পরিস্থিতিতে রাগটাকে থামানোর চেষ্টা করার প্রয়োজন নাই। রাগের যে এলিমেন্ট গুলো আছে, সেই জিনিসগুলোর ব্যাপারে আমরা ফোকাস দিলে পরে ভালো ফল পাবো। সাধারণত যেটা হয়, আমরা বাচ্চা রাগ করলে আমরা তাকে আরো পুতু পুতু করা শুরু করে দেই, যখন সে একদম পুরো হাইপার হয়ে আছে। কিন্তু রাগের ম্যানেজমেন্টটা কিন্তু তা না। রাগের ম্যানেজমেন্টটা হলো, রাগ হলে পরে শান্ত থাকা, রাগ হলে পরে একটু দম নেওয়া, রাগ হলে পরে এখন না পরে, এই ধরনের একটা মনোভাব তৈরি করা, বড়দের ক্ষেত্রে সাধারণত। তো শিশুদের ক্ষেত্রে যদি এটা তৈরি হয়, তখন তার পাশে যিনি আছেন তিনি মিউট হবেন, তিনি ঠান্ডা থাকবেন, তিনি শান্ত থাকবেন। হ্যাঁ, তিনি যদি তার সঙ্গে আবার ধরতে যায়, সে কিন্তু আরো চটবে। ওই দেখছেন না যে লোকেরা যখন কেওয়াজ করে, তখন একজন যখন চটে যায়, ওরা দুই দুই তিন বন্ধু তাকে থামাইতে যায়, তখন সে আরো বিগাড়চি মারে। ব্যাপারটা এরকম জি হয়, পাওয়ার আরো জি বেড়ে যায়। হয় না এরকম? আর জি যদি জি ওকে যদি কেউ ধরতে না যায়, তখন হলে তোরা তোরা আমার ধর, না হলে কিন্তু নিজে নিজে থেমে গেলাম। ব্যাপারগুলো এরকম হয় না? তো রাগের জি জি ম্যানেজমেন্ট এই, যে রাগ যখন করে তখন আহ, অন্যরা মিউট যাওয়া, আর সাথে সাথে এওয়ার থাকা, যে কোন কোন প্রেক্ষাপটটা তাকে ক্লিক করতেছে, এই রাগের ক্ষেত্রে কোন জিনিসগুলো তাকে প্রভাবিত, এই প্রভাবক গুলো ধীরে ধীরে কমানো। সেটা প্রভাবক বাচ্চার নিজের মধ্যে হতে পারে, টেম্পারামেন্ট। সব বাচ্চার টেম্পারামেন্ট তো একরকম হবে না, এটা জেনেটিক্যাল কিছু ব্যাপার স্যাপার থাকে। আরেকটা হলো যে আমরা নিজেরাই, আমরা কিভাবে ডিল করছি। হ্যাঁ, সেটা হয়। তো এখন রাগের অন্যতম উপাদান হলো মোবাইল জি জি ডিভাইস। জি এটাই ডিভাইস এটাই যা আমরা দেখছিলাম, এটা বাচ্চাকে দিই না, বাচ্চারে দিলে পরে তার বাচ্চা নষ্ট হয়ে যাবে, দেই না। কিন্তু তার সামনে আমি মোবাইল সার্ফিং করতে থাকি, অস্বীকার করবেন? না। হ্যাঁ, পত্রিকা দেখি, পিনাকি ভট্টাচার্য কি বললো দেখি, দেখি শাহেদ কি বললো দেখি, হ্যাঁ, দেখি ইউনূস স্যার কোথায় কি করলো, সেগুলো দেখি। দেখি বিএনপি কোথায় গন্ডগোল পাকাইতেছে, এনসিপি কি করতেছে। এটা দেখার জন্য আমরা এখন বেসামাল। আর বাচ্চাকে কিন্তু মোবাইল দিচ্ছি না, কারণ তার পড়াশোনা নষ্ট হবে। তো আমি যে তার সামনে দেখতেছি, সেটার কি হবে? তো সেটা কি করা যায় স্যার? এখন হয়তো আমি দেখলাম না, তো ওর বাবাকে তো আমি ইয়ে করতে পারবো, যে সারাদিন কাজ করে এসে আমি তো Yes. একটু নিউজ দেখবো। তাকে যদি না দেয়, আমিও তার সামনে ওপেন করবো না, বরং এমন হবে যে আমি ওপেন করব না, আমারটাই কল করব, কল কেটে দেবো, অন্যটা দেখবো না। ইভেন নট, আমি এটা বলবো যে ওই যে কোরআন শরীফ পড়ি না আমরা, এইটাও জি প্রভাব জি বিস্তার করে। আমি খুব খেয়াল করে দেখছি যে আমি কোরআন পড়তেছি, এটা দেখতেছে, ও মনে করতেছে যে মোবাইল তো বাবা দেখে, আমি দেখলে সমস্যা কি? তো এটাই আসলে মেইন। হঠাৎ করে এসে বললো আমি কিছু একটা বানাবো, ফোন দিয়ে কিছু একটা বানাবো, কেন লোকের যখন না দেই, তখনই দেখা যায় 1 মিনিট, 1 মিনিট, জাস্ট ফর 1 মিনিট। বাট আপনি জানেন যে 1 মিনিটটা কতক্ষণ একবার যদি যায় হাতে, মানে এটা 1 মিনিট ডিফিকাল্ট তো হয়ে যায়। ঠিকই তো বলছো, ও তো 1 মিনিটের জন্যই নেয়, কিন্তু পরে যে ডান পাশে শূন্য যোগ হইতে থাকে ওটা তার খেয়াল করে না। মানে মোবাইল আবার তারপর দেখা যায় সে তো আজকাল আজকাল রাগটা একটু বেড়ে যাচ্ছে, যেমন ছোট ভাই বোনদেরকে হিট করা, যেটা ছিল না আগে, এটা করতেছে। এটা করবে, কারণ হলো ওই যে ওই আই মুভমেন্ট খুব হয়তো, যে মোবাইলের যে স্ক্রিনটা এটা তো ছোট, এই স্ক্রিনটা তো এক সমানে সুইচ হতে থাকে স্ক্রিনটা তো। এখানে তো অনেকগুলো আপনার, এটাকে কি বলবো, ভিডিও মেকিং এর যে ব্যাপারটা আছে, প্রতি সেকেন্ডে 29টা স্লাইড থাকে। এটা ফ্রেম পার আওয়ার বল, ফ্রেম ফ্রেম পার মিনিট বলে, ফ্রেম পার সেকেন্ড, ফ্রেম পার সেকেন্ড। অর্থাৎ আপনি যখন একটা স্ক্রিন দেখতেছেন, এটা কিভাবে সে রেকর্ড হচ্ছে, স্ক্রিনটা কি, স্ক্রিনটা কিভাবে রেকর্ড হয়েছে, সেটার উপর কিন্তু নির্ভর করে। এটা নিয়ন্ত্রণ আপনার কাছে নাই। এটা যে ভিডিও এডিট করছে তার কাছে নিয়ন্ত্রণটা, সে কতটা ফ্রেম ওখানে ঢুকাইছে। এই ছোট্ট একটা ছয় 6 ইঞ্চির স্ক্রিনের ভিতরে প্রতি সেকেন্ডে যদি আপনার 25টা ফ্রেম আসা যাওয়া করে, সেটা আপনার ব্রেনে প্রভাব করবে না? অবশ্যই প্রভাব বিস্তার করবে। এই জন্য বরং ছোট স্ক্রিনের সাথে বড় স্ক্রিন দেওয়া ভালো, তুলনামূলক ভাবে হেলদি। যদি দিতেই হয়, আমরা বড় স্ক্রিন দিয়ে দেই, তবুও কিছুটা সহায়ক হবে। জি স্যার। ওকে,
আপনার নামটা আমার কাছে খুব পরিচিত মনে হচ্ছে, কোথাও দেখেছি আপনাকে। জুমে আছেন? জি জি স্যার, আছি। ওই যে মাহাদিয়া ম্যাডামের কথা বললাম আর কি। জি জি জি, আমি না, আমি বাংলাদেশে থাকি না। আমি লাস্ট 17 ইয়ার্স বাংলাদেশে থাকি না, সো আমাকে মনে হয় না দেখছেন কোথাও। আচ্ছা ঠিক আছে, কমন নাম আর কি। আসসালামু আলাইকুম মুখলেস ভাই। জি স্যার। ওয়ালাইকুম ভাই, জাজাকাল্লাহ খায়ের। এই ফাতেমা শাহরিন ম্যাডাম, প্লিজ আপনি হ্যাঁ। কনক্লুড করে দেন সেশনটা। আমরা মুখলেস ভাইকে অসংখ্য ধন্যবাদ, চমৎকার। আমি জানি এখানে ইংল্যান্ড থেকে শুরু করে সিঙ্গাপুর পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে অডিয়েন্স শ্রোতা যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি যে আগামীতে এই সেশনটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এইসব সেশনে উপস্থিতি। আজকে বোধহয় 31 না 32 জন হয়েছিল। তো আমরা আলহামদুলিল্লাহ আমরা এতেই সন্তুষ্ট, কারণ এই আলোচনাগুলোতে, এটাতে গানের আলোচনা হলে সালমা নাকি যে একটা শিল্পী আছে বা মমতাজ, তো এখন তো আমাদের মমতাজ বেগম হারাই গেছেন, যাই হোক, ওইরকম হলে তো হাজার হাজার দর্শক ইতিমধ্যেই যুক্ত হতেন। তো আমরা ওগুলো, এগুলো হবে না, আর এগুলো আমরা ওটা এক্সপেক্টও করি না। কিন্তু এই যে চমৎকার একটা ভিন্ন ডাইমেনশনের এবং আমাদের জীবন ঘেঁষা রিলেটেড যে আলোচনা, এই আলোচনাগুলোকে আত্মস্থ করে এগুলো নিজ নিজ জীবন এবং পরিবারে এটা প্র্যাকটিস করা, রাতারাতি হয়তো হবে না প্র্যাকটিসটা, কিন্তু প্র্যাকটিস করতে থাকা আসলে জীবনই বদলে দেবে। শুধু নিজেদের না, পরিবারের অন্যান্যদের জীবনও বদলে দেবে। এটা হওয়া দরকার। তো এই বিষয়ে মোখলেস ভাই, আমরা আপনার কাছ থেকে আগামী পর্বগুলোতে আরো কিছু আশা করি ইনশাআল্লাহ। আমরা নিশ্চিত যে আপনার কাছ থেকে আমরা নিরাশ হব না, আল্লাহ চাহেন তো। আল্লাহ আপনাকে হেফাজত করুন, সুস্থ রাখুন এবং আমাদের জন্য সার্ভ করার জন্য সুযোগ দিন। ফাতেমা শাহরিন, প্লিজ আপনি জি কনক্লুড করে দেন মেহরবানি করে। ফাতেমা জানেন একটু সবার জি একটু স্যার। ফিডব্যাক নিয়েন যদি সম্ভব ওটা হয়, আমরা পাবো মেহরবানি করে। ইনশাআল্লাহ, আপনাকে উপস্থিত আমি যারা আছেন কনভে একটু করবো। ফিডব্যাক গুলো দিলে পরে আমরা এটাকে আরো আচ্ছা স্যার, একটু পলিশ তাহলে করতে পারবো। আহ, ফিডব্যাক আমরা নিয়েন। নয়। আর ফাতেমা, আমি এক জি সেন্টেন্সে স্যার। একটা ফিডব্যাক, ফিডব্যাক না, একটা আবেদন, অ্যাপিল সম্মানিত আলোচকের কাছে। সেটা হচ্ছে যে আহ, আলোচনার বিষয়টাকে আহ, রোগী, ক্লিনিক, ডাক্তার, সাইকোলজিস্ট এই পরিসর থেকে আরেকটু বড় পরিসরে, ওয়াইডার সোসাইটিতে আনবার জন্য আমার একটা দরখাস্ত থাকলো, যে আসলে আমাদের সোশ্যাল সাইকোলজি, এই বাংলাদেশের বাঙালি সোসাইটির সাইকিতে, সোশ্যাল সাইকিতে পজিটিভ এলিমেন্ট গুলো কি আর নেগেটিভ এলিমেন্ট গুলো কি, এবং মানে এর দ্বারা আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি বা সমস্যাগ্রস্ত হচ্ছি, এরকম একটা আলোচনা আপনার কোনো একটা আলোচনার মধ্যে যদি আসে, তাহলে আমি আমার ভালো লাগবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আসবে। জি, শুক্রিয়া। জাজাকাল্লাহ খায়ের সবাইকে। স্যার, স্যারের প্রতি অনুরোধ থাকবে, যেহেতু প্রতি সপ্তাহে এই কয়েকটা স্যার বলছিলেন, জিওলগ স্যার, যে 8 থেকে 9টা প্রোগ্রাম হবে। তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে অনুরোধ করবো, যারা উপস্থিত আছেন তারা আপনারা আপনাদের প্রশ্নগুলো যদি এরকম থাকে, প্রশ্নগুলো লিখে দিতে পারেন। এবং পাশাপাশি যে জায়গাটা হচ্ছে গিয়ে আমরা প্রশ্নগুলো কালেক্ট করবো, দরকার হলে পরবর্তী সেশনে স্যার আলোচনার আগেই তাকে প্রশ্নগুলো দিয়ে দেওয়া হবে স্যারকে। কারণ অনেকেরই প্রশ্ন থাকে, আমরা সবার প্রশ্ন আসলে সেইভাবে অ্যাটেন্ড করা কঠিন হয়ে যায়, যেহেতু টাইমটা একটু কম থাকে। তো আমি অনুরোধ করব যে এবং পাশাপাশি আপনাদের ফিডব্যাক গুলো আমরা ইনশাল্লাহ নেক্সট সেশন থেকে একটু ডিটেলস নেব, যেহেতু অফিসের সময় অনেকের হয়ে গিয়েছে। তো সবার প্রতি আমার সালাম। স্যার, স্যারকে অসংখ্য ধন্যবাদ যে স্যার না জানা সত্ত্বেও মানে একদম উপস্থিতি রাত 8টায় জানতেন, সকাল 8টায় আয়োজনটা হয়েছে। স্যারকেও অসংখ্য ধন্যবাদ যে সকালে তিনি এই বিষয়টাকে ম্যানেজ করে খুব চমৎকার ভাবে আলোচনা করেছেন। ইনশাল্লাহ আমরা নেক্সট সেশন থেকে স্লাইড সহ বিষয়টা নিয়ে ডিসকাস করা সম্ভব হবে। উপস্থিত সবাইকে আবার সালাম এবং ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকে একাডেমি 21 একাডেমি আওয়াজ শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম।